দক্ষিণ দিনাজপুরের ইতিহাসের বানগড়ের অজানা গল্প এবং খননের সেসব দুর্লভ নিদর্শন নিয়ে হাজির হয়েছি। জন্মেছি যেখানে, সেখানকার ইতিহাস নিজের চোখে দেখেছি। আজ আমি এমনই কিছু জানাবো যা আপনি আগে কখনোই শোনেননি। তো চলুন বানগড়ের রহস্য উন্মোচন করা যাক। জিত অ্যান্ড জার্নির নতুন আরেকটি জার্নি শুরু হোক একদম শুরু থেকে। গুড মর্নিং গাইস, আমি জিত এবং আমার চ্যানেল জিত অ্যান্ড জার্নিতে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, চলছে দক্ষিণ দিনাজপুর সিরিজ। দক্ষিণ দিনাজপুরকে আরও কাছ থেকে দেখতে ও জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই দক্ষিণ দিনাজপুর সিরিজ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি অন্য জেলাকে এক্সপ্লোর করতে যাব, তো সেটা হতে পারে আপনার জেলার, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের যেহেতু আলোচ্য বিষয় বানগড়কে নিয়ে, তো আমি কিন্তু একদম বানগড়ের ফ্রন্টে রয়েছি দাঁড়িয়ে। তো এবার বানগড় সম্পর্কে আপনাদের বলার আগে বানগড়ের অবস্থানটা যদি বলি, বানগড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত। গঙ্গারামপুর যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখানে আপনি আসতে পারবেন, এবং সবথেকে সহজ রাস্তা সেটা হচ্ছে গঙ্গারামপুর হাই রোডের চৌপতি থেকে শিববাড়ি যে রোডটি রয়েছে, মাত্র 1.5 কিলোমিটার দূরে এই বানগড়। আর এইটি হচ্ছে একদম বানগড়ের ফ্রন্ট সাইড। বানগড়ের এন্ট্রি কিন্তু এখান থেকেই সবাই নেয়। আর পার্কিংয়ের জায়গা রয়েছে কিন্তু অনেক, এর জন্য কোনো পার্কিং ফি নেই। অলরেডি কিন্তু অনেকে আসছেন, ওইখানে গাড়ি পার্ক করা আছে, বাইক পার্ক করা আছে, এমনকি বিভিন্ন স্কুল বা কলেজ থেকে যারা বাসে আসেন তারাও কিন্তু এখানে বাস পার্ক করে। বানগড়ের এন্ট্রির পথেই কিন্তু পিছনে একটি মন্দির রয়েছে, এটাই আমাদের বারোয়ারি বললা মন্দির। এখানেও কিন্তু ধুমধাম করে পূজা হয়। আর ওঠার আগে এইখানে কিছু খুব অল্প কিছুর মধ্যে কিন্তু এখানে বানগড় সম্পর্কে বলা আছে, তো এটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এইটি রয়েছে একদম বানগড়ের মেন এন্ট্রেন্স। আর এইটা কিন্তু একটা সময় কিন্তু আগে সিঁড়ির মতো ছিল, এটি আগে সিঁড়ির মতো বানানো ছিল, তারপরে এটা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে চেঞ্জ হয়ে গেছে। এইখান দিয়ে বানগড়ে ওঠার পরে বানগড়ের উত্তর পশ্চিম কোণায় যেখানে সর্বপ্রথম খনন কার্য করা হয়েছিল, সেটা দূর থেকে কিন্তু এরকম দেখাবে। এবং এখানকার কি ইতিহাস আছে, এখানকার প্রাপ্ত কী কী জিনিস পাওয়া গেছে, সেই সব বিষয়ে আমি একদম ওই অন স্পটে গিয়ে বলছি। বন্ধুরা, এই বানগড় নিয়ে কিন্তু ছাত্র, শিক্ষক, গবেষক, এমনকি সাধারণ মানুষের কিন্তু কৌতূহলের শেষ নেই। 1809 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ব ভারতের এই সব অঞ্চলে যখন জরিপ কার্যে আসে, তখন কিন্তু তাদের নজরে এই বানগড় পড়ে। আর এখান থেকে উৎসাহ পেয়ে সকলে কলম ধরেন। বিশেষ করে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি সার্থক ভূমিকা লক্ষ্য করা যায়। তিনি গবেষক ও ছাত্রদের সুবিধার্থে এই বানগড়ের উৎখননকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎকালীন ইন্ডিয়ান মিউজিয়াম, মানে যাকে আমরা আজ কলকাতা মিউজিয়াম নামে চিনি, সেই মিউজিয়ামের সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে পত্র মারফত ভারতের পুরাতত্ত্ব বিভাগের ডিরেক্টর জেনারেল জি.কে. দীক্ষিতের কাছ থেকে পত্র মারফত অনুমতি আদায় করেন। বানগড়ের ইতিহাস খোঁজার মূল অনুপ্রেরণা দেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার উদ্যোগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুঞ্জগোবিন্দ গোস্বামীর নেতৃত্বে গবেষকরা প্রথম খনন কার্য শুরু করেন। এবং 1938 সালে এই বানগড় খনন কার্য শুরু হয়, চলে 1942 সাল অবধি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে খনন কার্য বন্ধ হয়ে যায়। এবং এই কয়েকটি 3 থেকে 4 বছরের মধ্যে এই বানগড় খনন কার্যের ফলে প্রাপ্ত যেসব নিদর্শন তিনি পান, ইতিমধ্যে কিন্তু গোস্বামী মহাশয় এই বানগড়ের উপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করে ফেলেন। সেটি সম্মতি পাওয়ার পর ছাপার কাজ শুরু হয়, এবং ছাপা শেষ হয়ে গেলে আশুতোষ মিউজিয়াম মেমোর নম্বর 1 এক্সিবিশন অ্যাট বানগড় নামে 1948 সালে এটি প্রকাশ পায়। তো আপনারা কিন্তু ইজিলি কিন্তু গুগল করে সেটা কিন্তু আপনারা সব দেখে নিতে পারবেন, সেখানে সুন্দরভাবে তথ্য দেওয়া রয়েছে। এবং সেখান থেকেই যদি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়, এখানে একটি সেনার ঘর ছিল বা মন্দির ছিল, এখানে একটি প্রাসাদ ফটক পাওয়া যায়, কিছু শস্যাগার পাওয়া যায়। আর সবথেকে বেশি যেটি আকর্ষণ সেটি হচ্ছে এখান থেকে কিন্তু ফ্লিট পাথরের একটি কুড়োল পাওয়া যায়। এমনকি আরও পাশে যেগুলো জায়গা ছিল সেগুলোকে তিনি কিছু মন্দিরের সঙ্গে তুলনা করেছেন। সেগুলো কিন্তু আমি এখন আপনাদের সব কিছু দেখাবো। আমি উপর থেকে এখানে যে অংশটি রয়েছে সেটি যদি আপনাদের আগে দেখাই, আমাকে আগে উপরে উঠতে হবে। এখান থেকে যদি আমরা উঠি উপরে, তাহলে একটা জিনিস যেটা দেখতে পাবেন যে এই অংশটা যেটা দেখা যাচ্ছে, আমি একদম এই মাথায় আসলাম। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এইখানে দেখতে পারবেন আপনারা যদি লক্ষ্য করেন যে প্রতিটা যেগুলো ছোটো ছোটো ঘর রয়েছে, এই প্রতিটার কিন্তু অভিমুখ কিন্তু একদিকেই। আর এইখানে এই মাঝখানে একটি পদ্মাকৃতি একটি স্তম্ভ পাওয়া যায়, যেটি কিন্তু এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামে রয়েছে। আর এই যে সমগ্র অংশটুকু, এটাকে তিনি সেনাদের ঘর বা কোনো একটি মন্দিরের সঙ্গে তুলনা করেছিলেন। আর এখান থেকে এই যে এইসব অংশ দেখা যাচ্ছে, এই সাইডের অংশ হোক বা এই সাইডের অংশ হোক, এগুলো কিন্তু তিনি
শস্যাগারের সঙ্গে তুলনা করেছিলেন এই সব জায়গাগুলোকে। আর ওই সামনে রয়েছে একটি প্রাসাদ ফটক, সেটা আমি আগে আপনাদের দেখাই চলুন। এই যে এইখানে যে অংশটি রয়েছে কালো পাথর, এইটাকে কিন্তু তিনি প্রাসাদ ফটক নামে উল্লেখ করেছিলেন। আর এইখানে কিছু কিছু কারুকার্য রয়েছে, সেগুলো দেখাচ্ছি। 1809 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার ক্যানিংহ্যাম কিন্তু এই সব জায়গায় এসেছিলেন এবং এই জায়গাটা এমনই জঙ্গলে পরিণত ছিল যে এখানে দিনের আলো প্রবেশ করতে পারতো না, এমনকি অনেক জীবজন্তু, হিংস্র জন্তু জানোয়ারও ছিল। সেই কারণে কিন্তু তিনি কিন্তু বাঘও তাড়িয়ে গেছিলেন এই জায়গাতে এসে। আর এই যে পাশে যে আরও যেগুলো নিদর্শন পাওয়া গিয়েছিল, এই জায়গাকে তিনি কোনো একটি মন্দিরের সঙ্গে তুলনা করেছিলেন। এইখানেও কিন্তু কিছু অংশ রয়েছে, এই যে সব ছোট ছোট প্রাচীর বেরোনো আছে, এইসবকে তিনি কোনো একটি পঞ্চদেবতার মন্দির বলে উল্লেখ করেছিলেন। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিন্তু এখানকার এই অংশটি খোঁড়া বন্ধ হয়ে যায়। তারপরে দীর্ঘ 67 বছর অতিক্রম করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা মণ্ডলের অধিকর্তা তপনজ্যোতি বৈদ্যর তত্ত্বাবধানে কিন্তু বানঘরে আবার খনন কার্য শুরু হয়। বানঘরের যে আসল যে মেন জায়গাটা, সেখানেই খনন কার্য শুরু হয়। তো চলুন সেই জায়গায় যাচ্ছি এবং সেখান থেকে প্রাপ্ত যেসব জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আলোচনা করছি। 2009 এবং 2011 সালে এবার এই খনন কার্যের ফলে বানঘরের আসল যে ঢিবিটা, সেইখানে কোথায় কি পাওয়া গেছিলো, কোথায় কি ছিল, এমন কি রহস্য রয়েছে যেগুলো পরে চাপা দেওয়া হয়েছে, সেই সব বিষয়ে আমি যাব, প্রতিটা পয়েন্টে যাব, সেগুলো আপনাদের দেখাবো এবং সেখান থেকে প্রাপ্ত কী কী জিনিস ছিল সব কিছুই আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমরা শুরু করবো একদম ওই সাইড থেকে। আমি এখন যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটাকে কোনো একটা পঞ্চদেবতার মন্দির বলে মানে ধারণা করা হয়েছিল। এইখানে খনন কার্যের ফলে এখান থেকে প্রাপ্ত যে জিনিসগুলো পাওয়া গেছিলো সেটা হচ্ছে শস্য দানা এবং মাছের কাঁটা, এই অংশটা পাওয়া গেছিলো। আর আমরা ধীরে ধীরে আগাবো এইরকমভাবে। দেখুন, আপনি বানঘরে কেন আসবেন না এবং আপনি কেন বানঘরে আসবেন সেটা যদি বলি, যে আপনি যদি খুব বেশি এক্সপেকটেশন করে নিয়ে আসেন যে বানঘরে বিশাল বড় বড় স্তম্ভ দেখতে পাবো বা বড় বড় কোনো নিদর্শন দেখতে পারবো, সেই হিসেবে যদি বলি সেরকম কিন্তু কিছু নেই। যেগুলো খুঁড়ে বের করা হয়েছে এসব ছোটো ছোটো জিনিসই দেখতে পাবেন। আর যেটা হচ্ছে আপনি কেন আসবেন বানঘরে সেটা যদি বলি, তাহলে বানঘরে কিন্তু একমাত্র ভারতবর্ষে আর কোথাও এরকম কোনো জায়গা আছে কিনা জানি না আমি, তো বানঘরে কিন্তু একমাত্র যেটা হচ্ছে খনন কার্যের ফলে যেগুলো জিনিস বের হয়েছিল, তো সেগুলো তো কারুকার্য করা হয়েছে, কিন্তু একমাত্র এই প্রাচীরটা, এটি কিন্তু আজ অবধি কিন্তু কোনো কারুকার্য করা হয়নি, যেটা যেরকম সেরকমভাবেই তৈরি হয়ে আছে। তো খনন কার্যের ফলে যেরকম বেরোয়েছিল এই প্রাচীরটা কিন্তু সেম ওরকমভাবে রয়েছে। এখানকার প্রতিটা ইট কিন্তু ইতিহাসের কথা বলে, প্রতিটা কিন্তু ইট কিন্তু ইতিহাসের সাক্ষী। আপনি কিন্তু এখানে এসে কিন্তু প্রতিটা ইটকে কিন্তু ছুঁয়ে দেখতে পারবেন। তো এই যে ইতিহাসকে ছুঁয়ে দেখা, এটা কিন্তু একমাত্র বানঘরের কিন্তু এই প্রাচীরটার সঙ্গে আপনি কিন্তু করতে পারবেন, স্পর্শ করে দেখতে পারবেন সেই প্রতিটা সভ্যতা, যে কয়টা যুগ এখান থেকে পার হয়ে গেছে, সেই প্রতিটা যুগের কিন্তু পাথর, এই সব কিন্তু ইট প্রতিটা ইতিহাসের কথা বলে। 2009 এবং 2011 সালে দ্বিতীয় দফায় খননের ফলে উঠে আসা প্রাচীন সভ্যতার অসাধারণ নিদর্শন, 6 ফুট চওড়ার ইটের প্রাচীর, পঞ্চদেবতার মন্দির এবং পাক মৌর্য যুগ থেকে শুরু করে সুলতান যুগ পর্যন্ত প্রতিটি স্তরে মেলে অমূল্য বস্তু। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মৌর্য যুগের কুয়ো, গুপ্ত যুগের মুদ্রা এবং পাল যুগের জীবজন্তুর মূর্তি। সবচেয়ে চমকপ্রদ 20 ফুট গভীরে উডেন স্ট্রাকচারের নিদর্শন, যা ভারতীয় সভ্যতার উন্নত গ্রাম সংস্কৃতির প্রমাণ। আর এটা হলো বানঘরের একদম সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে কিছু দিক নির্দেশনা আমি যদি বলি, তো এইটা একদম উত্তর, আমার পেছনে দক্ষিণ, আমার ডান সাইডে পূর্ব এবং বাঁ সাইডে পশ্চিম। পুনর্ভবা নদীর ওপারে রয়েছে সেই উষারানের ঢিপি, মানে ওই ঢিপিটা যদি খনন করা হয় সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে নানা ধরনের পুরাতত্ত্ব। এবং আমার এই সাইডে এই সোজাসুজি একদম উত্তর পশ্চিম কোণে রয়েছে বখতিয়ার খিলজির হচ্ছে কবরস্থান। আর এমনকি এখানে প্রাপ্ত যে শিলালিপিগুলো যেগুলো পাওয়া গেছিলো, শিলালিপি, তাম্রলিপি, সেগুলোও কিন্তু খুব প্রশংসনীয়। বিশেষ করে পাল যুগে, পাল আমলে, মানে মহিপাল ও নয়পালের যুগে কিন্তু এই বানঘর সাম্রাজ্যটা কিন্তু খুব সমৃদ্ধ ছিল। বানঘরে পাওয়া শিলালিপি ও তাম্রলিপি আমাদের জানায় এটি প্রাচীন কটিবর্ষ বা শোণিতপুর, যা বিভিন্ন পুরাণ ও মহাভারতে উল্লেখ রয়েছে। গুপ্ত ও পাল যুগের তাম্রলিপিতে বারবার কটিবর্ষের নাম উঠে আসে, যা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। সেই বাণিজ্যিক সিলগুলো যেগুলো ছিল সেগুলোও কিন্তু পাওয়া যায়। সেই রয়েছে একদম বানঘরের উত্তর সাইডেই রয়েছে পুনর্ভবা নদী। এই নদীকেই কিন্তু মেন বাণিজ্যিক কিন্তু নদী হিসেবে ধরা হয়েছিল, কারণ এই নদীতেই ছিল বাণিজ্যিক মেন পুনর্ভবা নদী, বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল। খনন কার্যের ফলে পাওয়া সিলমোহর থেকে যেটা জানা যায়, বানঘরে 5টি ট্রেড সেন্টার ছিল। এটি শুধু কৃষিক্ষেত্র নয়, বাণিজ্যের জন্যও ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।
কারণ আমাদের এই অঞ্চলটার নাম ছিল তখন বরেন্দ্রভূমি, এবং বরেন্দ্রর যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে বর প্লাস ইন্দ্র, বর মানে শ্রেষ্ঠ এবং ইন্দ্র মানে শ্রেষ্ঠের শ্রেষ্ঠ, অর্থাৎ মানে যে ভূমি শ্রেষ্ঠের শ্রেষ্ঠ সেই ভূমিকেই বলা হয় বরেন্দ্রভূমি। কয়েক বছর আগে নয়াবাজারের বজ্রাপুকুর এলাকায় কিন্তু এই পুনর্বাহ নদী থেকেই বাণিজ্যিক নৌকার কিন্তু কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই কিন্তু সেই জায়গা যেখানে কিন্তু 20 ফুট গর্ত করে পোড়ামাটির মেঝে, সেই সঙ্গে এই জায়গাতেই কিন্তু উডেন স্ট্রাকচারের কিন্তু গঠন পাওয়া যায়। আর এর উপর ভিত্তি করেই কিন্তু তপনজ্যোতি বৈদ্য জানিয়েছিলেন এই বানগড় এলাকায় কিন্তু তখনকার সময় কিন্তু একটি অ্যাডভান্স ভিলেজ কমিউনিটি কালচার ছিল। আর আমি এখন যেখানে রয়েছি এগুলো তখনকার সময় পর্যবেক্ষক টাওয়ার ছিল। এই সমগ্র লাইনটুকু খনন কার্যের ফলে তারা অনুমান করেন এই বানগড়ে 59টার মতো পর্যবেক্ষক টাওয়ার ছিল এবং সেগুলো 75 ফুট দূরে দূরে ছিল। আর এই সব টাওয়ারের মাঝখানে কিন্তু সেই মাটির ক্ষেপণাস্ত্র পাওয়া যায়। আর ওই পেছনে রয়েছে আমাদের স্কুল, সেন্ট জোসেফ স্কুল। আমরা এই স্কুলে পড়াশোনা করেছিলাম। পেছনে যে এই রাস্তা, এটি আমাদের স্কুলে যাওয়ার রাস্তা ছিল। এখান থেকে আমরা যখন যেতাম স্কুল থেকে আমরা দেখতে পেতাম যে বানগড়ে খনন কার্য হচ্ছে, খনন চলছে। তো এগুলো জিনিস দেখতে পেতাম। আরেকটি মজার বিষয় হলো এই বানগড় খনন কার্যের সময় কিন্তু আমার নিজের দাদা কিন্তু এখানে কিন্তু কাজ করেছিল। তো ওকে যখন আমি খাবার দিতে নিয়ে আসতাম, খাবার দেওয়ার জন্য আসতাম, তো একদিন আমি শুধু বলছিলাম যে ভাত কোথায় রাখবো, ভাত নিয়ে আসতাম, বললাম ভাত কোথায় রাখবো। তো এইটা শুনে এই পাশেরই একটি বানগড় কলোনি একটি দিদি ছিল, তো উনি শুনছিলেন বিষয়টা। শোনার পর থেকে যতবারই আমি ভাত দিতে আসছি মানে আমাকে আশা দেখেই বলতো ভাত কোথায় রাখবো, মানে আমাকে রাখানোর জন্য কথাগুলো বলতো। আর এই যে আরেকটি টাওয়ারের কাছে চলে আসলাম, এই যেগুলো সব টাওয়ার রয়েছে এই সমগ্র এই লাইনটুক ধরেই কিন্তু টাওয়ার। আর এই যে এইসব এলাকাতে কিন্তু এই যে জলাধার রয়েছে চারি সাইড দিয়ে, কিন্তু এই জলাধারগুলো চারি সাইডে না, অ্যাকচুয়ালি এই জলাধারটা মানে 3 সাইডে ছিল। মানে আমরা জানি যে প্রতিটা সাম্রাজ্য হোক সেসব বা রাজবাড়ি, সেসব সাম্রাজ্যের কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু জল দ্বারা বেষ্টিত থাকতো। এর কারণে কি হতো যে এটি একটি সৌন্দর্যের রূপ প্রকাশ করত, সেই সঙ্গে বহিঃশত্রু আক্রমণ থেকেও কিন্তু রক্ষা পাওয়ার জন্য একটি বিষয় ছিল। তো এই বানগড়েও সেম একই সেই ক্যাটাগরির মধ্যেই পড়ে। এর কিন্তু চারি সাইড দিয়ে কিন্তু জল দ্বারা আবৃত ছিল এবং শুধু ওই সাইডটুকুই যেখানে এন্ট্রি পয়েন্ট, ওই সাইডটুকুই ছিল, ওখানে কোনো জলাধারা ছিল না। আমি এখন যেখানে আপনাদের যে জায়গাটি দেখাবো সেটা কিন্তু অনেকেই কিন্তু এই সাইডে কিন্তু আসে না, কিন্তু এইখানে কিন্তু আপনাদের আসা কিন্তু অত্যন্ত জরুরি। আমি কিন্তু এখন সেই 6 বাই 6 ফুটের পাঁচিলের উপর দিয়েই কিন্তু উঠছি। আর এই জায়গাটা খুব একটু চড়াই উতরাই আছে। 6 বাই 6 ফুটের এই পাঁচিল দ্বারাই কিন্তু এই সমগ্র বানগড়টা কিন্তু পরিবেষ্টিত ছিল। আর এইখান থেকে কিন্তু সুন্দর ভিউ আসে, আপনি যেখানেই দেখুন না কেন এইখান থেকে সব কিছু দেখতে পাবেন। বানগড়ের নামটি রয়েছে ঐতিহাসিক পৌরাণিক সংযোগে। বলা হয় বলির পুত্র বান এর নাম অনুসারেই বানগড়ের নাম হয়। বিভিন্ন যুগে এটি শোনিতপুর, কটিবর্ষ ও দেবকোট নামে পরিচিত ছিল। যেমন এইখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানে কিন্তু একটি এক্সিবিশন ছিল, সেইখানে কিন্তু আমি একটু ওই বিরল যে প্রজাতির যে পাথরটা যেটা পাওয়া গেছিলো সেটা দেখেছিলাম, এবং সেটা কিন্তু মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের রূপ নিত। এক সাইড থেকে দেখলে একটি মহিলা মনে হতো, এক সাইড থেকে সেটি পাখির রূপ নিত, এবং এক সাইড থেকে কিন্তু একটি কচ্ছপের রূপ নিত। বানগড়ের পাশে বাড়ি হওয়ায় আমাদের যে চক্ষু দর্শন ছোটোবেলার থেকে আজ অবধি বা বানগড়ের সঙ্গে যে আমাদের যে একটা সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক, সেগুলো কিন্তু অনেক কিন্তু গুরুত্বপূর্ণ রাখে। আমরা কিন্তু বানগড়ের খনন কিন্তু নিজে চোখে দেখেছি। সেই সময় মানে একটা বিকেলের দিকে একটা বিষয় হতো যে সারাদিন খনন কার্য হওয়ার পর বিকালে কিছুটা সময় দিত যে লোকাল যেসব মানুষ আছে তাদেরকে দেখানোর জন্য এইসব কিছু কিছু জায়গায় সুন্দরভাবে জায়গা বানানো হতো, এবার সেখানে রাখা হতো সেই প্রাপ্ত জিনিসগুলো, যে আজকে এইগুলো জিনিস পাওয়া গেল বা কদিন আগে এইসব জিনিস পাওয়া গেছে, সেগুলো কিছু সময়ের জন্য সবাইকে দেখানোর জন্য সময় দিত। ওই সময় কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু লোকাল যেসব মানুষ সবাই কিন্তু আমরা কিন্তু সেসব জিনিসগুলো কিন্তু দেখতাম। 1997 একটা গঙ্গারামপুরে একটা কিন্তু বিশাল বড় একটা বন্যা হয়। তো বন্যা হওয়ার পরে সবাই কিন্তু এই বানগড়ে কিন্তু আশ্রয় নিয়েছিল, যাদের বাড়িঘর ডুবে গেছিলো, নদীর ধারে যেসব মানুষদের বাড়ি ছিল তারা সবাই বানগড়ে আশ্রয় নেয়। এবং তখন আমি একদমই খুবই ছোটো, তা আমার এতটুকু মনে আছে যে একটি হেলিকপ্টার আসলো, ত্রাণ দেওয়ার জন্য একটা হেলিকপ্টার আসছিলো। তো আমার এই বিষয়টি এখনও মনে আছে। তো পরে শোনা যায় যে ওরা হচ্ছে মুড়ি, চিরা, গুড় আর হচ্ছে পরোটা এইসব জিনিস দিয়ে গেছিলো। বানগড়ের ধ্বংসের কারণ হিসেবে উঠে আসে প্রাকৃতিক বিপর্যয় এবং
বহিঃশত্রুর আক্রমণ। বখতিয়ার খিলজির আক্রমণে নালন্দার মতোই ধ্বংস হয়েছিল এই বানগড়। ডক্টর কুঞ্জ গোবিন্দ গোস্বামী বলেছেন, তুর্কি শাসকরা এখানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে যান, আর বানগড়ের অধীনেই রয়েছে কিন্তু সেই বখতিয়ার খিলজির সমাধি। বানগড় শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়, এটি আমাদের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গৌরবের প্রতীক। এটি সংরক্ষণের করা আমাদের এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ভবিষ্যতের প্রজন্মের জন্য তুলে ধরা হবে। তো বন্ধুরা, এই ছিল আমার বানগড়কে কেন্দ্র করে সমগ্র তথ্য। আমি জানি কিছু কিছু জিনিস হয়তো আমি ভুলে গেছি, প্রথম শুরু করছি যেহেতু অনেক কিছু মিস্টেক হচ্ছে। এই ভ্রমণে জানালাম বানগড়ের অজানা গল্প। এই ঐতিহাসিক স্থান আমাদের গর্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।